আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহফুজা জানি ডায়না। চালের বাজারে নৈরাজ্য চলছে। কোনো কারণ ছাড়া দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে আবারও বেড়েছে দাম। সব ধরনের চাল কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। এতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। দেশের চালের বাজার অনেকটাই নিয়ন্ত্রণ করে কুষ্টিয়ার খাজানগর। এখানে ঈদের পর হঠাৎ করেই কারণ ছাড়া 2 দফা বেড়েছে চালের দাম। প্রথমে কেজিতে 4 থেকে 6 টাকা এবং গত সপ্তাহে কেজি প্রতি আরও 2 থেকে 4 টাকা বাড়ে। বিশেষ করে চিকন চালের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। খুচরা বাজারে সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায়, আর প্রকার ভেদে 28 বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজিতে। এতে নাভিশ্বাস ক্রেতাদের। চাউলের দাম এইভাবে হয়ে যায়, আমরা গরিব মানুষ খুবই কষ্টের মধ্যে আছি। চাল কিনতে গেলে ডাল কিনা যায় না, ডাল কিনতে গেলে চাল হয় না, চাল কিনতে গেলে তেলের দাম থাকে না, লবণের দাম হয় না। গরিব মানুষ চালের দাম কমলে পারে সবাই বাঁচে, ভ্যান চালানি, রিক্সা চালানি সবাই বাঁচে। চালের দাম বাড়ায় অতিবৃষ্টি উৎপাদন খরচের অজুহাত দেখান মিল মালিকরা, আর খুচরা বিক্রেতারা সামনে বাজার আরও অস্থিতিশীল হওয়ার শঙ্কা জানিয়ে প্রশাসনিক নিয়ন্ত্রণের কথা বলেন। এটা তো চলমান প্রক্রিয়ার মধ্যেই বাজারের যে ধানের বাজার যে বৃদ্ধি হয়েছে, চালের বাজার 1 টাকা কেজিতে বাড়ছে। সিজনে যদি আপনার বাজার নিয়ন্ত্রণ না থাকে, যখন আপনার সিজন পার হয়ে যাবে তখন তো বাজার অস্থিতিশীল হবেই। এদিকে চালের দাম কমাতে কারসাজি করা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। অচিরেই পূর্বে যে 2-3 বার আমরা নিয়ন্ত্রণ করেছি, এটা আমরা অচিরেই নিয়ন্ত্রণ করব, আরও 4 টাকা কমাইতে বাধ্য করব। না করলে ওই কোম্পানির বিরুদ্ধে আমরা প্রয়োজনে যে চাল যেমন আটকায় রাখছি ওরকম আটকায় রেখে ওপেন সেল করে দিই। চালের দাম বাড়িয়ে যারা অস্বাভাবিক মুনাফা লুটছেন সেই সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ সাধারণ ক্রেতাদের। নাদিরা সুলতানা, আরটিভি। দর্শক, বিষয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ হাসান বেলাল। কুষ্টিয়ায় চালের বাজারের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর দাম নিয়ন্ত্রণে আসলে প্রশাসনের ভূমিকা চোখে পড়ার মতো আছে কিনা জানাবেন। আসলে কুষ্টিয়ায় যে চালের দামে যে নৈরাজ্য চলছে চালের বাজারে, এটি কিন্তু অনেক পুরনো, এবং আপনি জানেন যে গত 10 বছরের ধরেই এই চালের বাজারে কিন্তু নৈরাজ্য চলছে এবং দফায় দফায় এই চালের দাম এখানে বিক্রি হয়। আমি এখন আছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার কুষ্টিয়া পৌরসভা বাজারে রয়েছি। সেখানে আমরা এখন দেখছি যে 2 দফায় ঈদের পরে যে 2 দফায় চালের দাম বেড়েছে, সেই 2 দফায় চালের দাম বেড়ে এখন এখানে মিনিকেট চাল, যেটি কুষ্টিয়ায় বিখ্যাত, সেই মিনিকেট চাল কিন্তু এখানে বিক্রি হচ্ছে 78 টাকা কেজি। এবং আপনি জানেন কিছু কোম্পানির চাল রয়েছে, সেই চাল কিন্তু এই মিনিকেট চাল কিন্তু 80 টাকাও বিক্রি হয়, আমরা বিভিন্ন সুপার শপে দেখছি। এবং যেটি কাজললতা রয়েছে, সেই কাজললতা চালে কিন্তু 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং 28 চাল, যেটি আমরা বলছি গরিবের চাল, এই কারণেই বলছি যে মিনিকেট যে চিকন চাল, সেটি কিন্তু এখন এই নিম্ন আয়ের মানুষের মানে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এবং এই 28 চালও কিন্তু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজিতে। এবং এই নিম্ন আয়ের মানুষের কিন্তু আমরা নাভিশ্বাস অবস্থা দেখছি। তারা কিন্তু বলছেন যে চাল কিনতে গেলে ডাল কিনতে পাচ্ছেন না, বা অন্য তরকারি কিনতে গেলে তারা চাল কিনতে পাচ্ছেন না। এই অবস্থায় তারা কিন্তু চালের বাজারে মনিটরিং চান, এবং চালের এই সময়ে গেল 2 মাস আগে কিন্তু চালের বড় মৌসুম গেছে, এই সময়ে চালের দাম এতটা হওয়ার কথা নয় দাবি করে তারা কিন্তু বলছেন যে মনিটর জরুরি। এবং আমরা কথা বলেছি, আপনি যেটি বলছিলেন যে স্থানীয় প্রশাসন বলছে, আমরা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে আমরা কিন্তু অভিযান চালাচ্ছি, গত সপ্তাহেও তারা অভিযান চালিয়েছে এবং চালের দাম নিয়ন্ত্রণে তারা অবশ্যই আরও কঠোর হবেন। যেসব কোম্পানি অতি মুনাফা লুটবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এমনটি আশ্বাস দিয়েছেন তারা। মাহবুবা, এই ছিল কুষ্টিয়া থেকে চালের বাজারের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। রাজধানীর মিরপুর ডিওয়াইএইচএস এর একটি বাসায় ডাকাতি করে পালানোর সময় সাবেক 4 সেনা কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। এ সময় পালিয়ে যায় আরও 2 সেনা সদস্য সহ 4 ব্যক্তি। আটককৃত ব্যক্তিদের কাছ থেকে লুটকৃত জিনিসপত্র জব্দ করেছে পুলিশ। বিস্তারিত আব্দুর রহিমের রিপোর্টে। ব্যবসায়ী স্বামীর মৃত্যুর পর থেকে ডিওএইচএস এর বাড়িতে 3 মাস ধরে এক ছেলে এক মেয়েকে নিয়ে বসবাস করছিলেন এ নারী।
অসুস্থ ছেলেকে নিয়ে ধানমন্ডির একটি হাসপাতালে থাকাকালীন রোববার দুপুরে সেনা সদস্য পরিচয়ে জোরপূর্বক তার বাসায় প্রবেশ করেন কয়েকজন ব্যক্তি। সে সময় বাসায় ছিলেন তার মেয়ে এবং গৃহকর্মী। আমরা ডিফেন্স থেকে আসছি, আমাদের বাসায় অস্ত্র আছে, আমরা পাইছি ইনফরমেশন পেয়ে আসছি। ওদের ছবি টবি তোলা শুরু করছে, ওরা তো ভয়ে তখন আর কিছু বলে নাই। আমার মেয়ের একটা আইফোন, একটা টাচ মোবাইল, আমার বুয়ার একটা টাচ মোবাইল, তারপরে আপনার ওই আমার ছেলেকে যে হাসপাতালে নিয়ে গেছি ওর 2টা ফোন। পরে তিনি জানতে পারেন লুটপাট শেষে পালানোর সময় ডিওএইচএস এর গেটে নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়েন 4 ডাকাত। মিরপুর জোনের এডিসি জানান, গ্রেপ্তারকৃত 4 জনের মধ্যে 2 জন সাবেক সেনা কর্মকর্তা, একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আর একজন অবসরপ্রাপ্ত কর্নেল। তাদের উদ্দেশ্য ছিল সেই বাসা থেকে সেই ইয়াবা, মাদক বা যেটাই পায়, অস্ত্র বা সোনাদানা যেটাই পায়, তারা ওখান থেকে নিয়ে সেগুলো বাইরে বিক্রি করে সেখান থেকে তারা অর্থ লাভ করবে। এই বিষয়ে আমাদের অনুসন্ধান চলছে, যদি তাদের পূর্বের কোনো অপরাধ তথ্য পাওয়া যায় সে বিষয়ে ব্যবস্থা নেব। তিনি বলেন, সেনাবাহিনীর সাবেক 2 সৈনিক সহ মোট 4 জন পালিয়েছে, যাদের ধরতে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলা হয়েছে। আব্দুর রহিম, RTV, ঢাকা। বিশ্বের যে কটি দেশে জাতিসংঘের আঞ্চলিক কার্যালয় রয়েছে সেই সব দেশে রাজনীতি এবং অর্থনীতি ভঙ্গুর কাঠামোর, এমনকি সেই সব দেশে শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায়ও হয়েছে ব্যর্থ এই সংস্থাটি। এমন বাস্তবতায় ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের 19তম মিশন চালু করেছে সংস্থাটি। সরকারের এমন সিদ্ধান্তে কানাঘুষা চললেও সরাসরি আপত্তি জানিয়ে আসছে ইসলামপন্থী দলগুলো। জাতিসংঘের এই অফিস ঘিরে কেন আপত্তি? মিশনগুলোর আসলে কাজই বাকি। শাকিলা করমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জাতিসংঘ মানবাধিকার কার্যালয় ও HCHR বিশ্বজুড়ে মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় রাষ্ট্রপুঞ্জের প্রধান সংস্থা হিসেবে কাজ করে। এর আঞ্চলিক কার্যালয়গুলো বৃহত্তর অঞ্চলগুলোর মানবাধিকার পরিস্থিতির উপর রাখে নজর। এবার 19তম দেশ হিসেবে বাংলাদেশে এর যাত্রা শুরু। ঢাকায় এই কার্যালয় খোলা নিয়ে পক্ষে বিপক্ষে চলছে চুলচেরা বিশ্লেষণ। সরকারের এই পদক্ষেপে প্রশ্ন তুলেছেন ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রশ্ন রাখেন, যেসব দেশে জাতিসংঘের আঞ্চলিক দপ্তর রয়েছে সেসব দেশের জনগণ কি শান্তিতে আছেন? সমঝোতা স্মারক বাতিল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিবৃতির মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির ও মহাসচিব। বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলোকে আলোচনার বাইরে রেখে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস হবে, রাজনৈতিক দলগুলোকে আলোচনার বাইরে রেখে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না। শেষ পর্যন্ত মিশনের কাজের পরিধি আর প্রকৃতি নিয়ে প্রশ্ন থেকে যায় বলে জানান খেলাফতে মজলিসের এই নেতা। ফিলিস্তিনে 30 বছর ধরে তারা কার্যক্রম চালাচ্ছে, তো 30 বছরে তো বরাবর আমরা প্রতি বছর দেখছি আগের বছরের চেয়ে খারাপ। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে যে বাংলাদেশের কালচারাল কনটেক্সটে, ধর্মীয় কনটেক্সটে এমন কিছু করা হবে না। এই স্বাধীন একটা সংস্থাকে আপনি বাউন্ডারি বা লিমিট দিয়ে দিতে পারবেন না যে আপনারা এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। আমাদের দেশকে যদি ওই সমস্ত দেশগুলোর স্ট্যাটাসে চিন্তা করা হয়, তাহলে আমরা মনে করব যে 16টা দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা তার চেয়ে ভালো। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই সমঝোতা স্মারকে কিসের ভিত্তিতে বাংলাদেশ সম্মত হয়েছে তার উপর নির্ভর করবে তারা এখানে কি কাজ করবে। বাংলাদেশের সাথে কোন অংশ বা কোন ম্যান্ডেট তারা দিয়েছে তার উপরে নির্ভর করবে যে তারা কি কাজ করবে বাংলাদেশে, এবং তার প্রভাব বাংলাদেশের রাজনীতি, সমাজ এবং কালচার, সংস্কৃতির মধ্যে কি পড়বে না পড়বে তার উপর নির্ভর করে। তার মানে হলো গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশ কি MOU সাইন করেছে, ম্যান্ডেটটা কোন ম্যান্ডেটটা এগ্রি করেছে তার উপর নির্ভর করে। আগামী 3 বছরের জন্য সমঝোতা স্মারকে সই করেছে 2 পক্ষ। 1 বছর মেয়াদী কারিগরি মিশনের প্রস্তাব দর কষাকষিতে ঠেকে 3 বছরে। ফলে এই মিশনের কাজের ধারা অবারিত হওয়ার আশঙ্কা দেখছেন বিশ্লেষকরা। শাকিলা করিম, RTV, ঢাকা। কুড়িগ্রাম ও গাইবান্ধার মানুষের স্বপ্নের তিস্তা সেতুর কাজ শেষ হলেও এখন উদ্বোধনের বড় বাধা আর্চ ব্রিজ ও সংযোগ সড়কের অসমাপ্ত কাজ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও এসএইডের কর্মকর্তাদের গাফিলতির কারণে এমন অবস্থা। গাইবান্ধা থেকে ফেরদৌস জুয়েলের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ।
সৌদি সরকারের আর্থিক সহায়তায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর থেকে কুড়িগ্রাম চিলমারি পর্যন্ত 1490 মিটার পিসি গার্ডার তিস্তা সেতু নির্মাণ কাজ প্রায় শেষ। চলছে বৈদ্যুতিক বাতি ও রঙের কাজ। ভূমি অধিগ্রহণ, মূল সেতু সংযোগ, সড়ক নির্মাণ ও সম্প্রসারণ, নদী শাসন এবং আর্চ ব্রিজ সহ আনুষঙ্গিক খরচ প্রায় 1243 কোটি টাকা। এটা পুরো ক্লিয়ার আছে, আর ওই সাইডে কাজ চলমান, কাজ চলতেছে, হয়তোবা কয়েকদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। বৃষ্টি যেদিন থেকে খুলে দেওয়া যাবে তখন থেকে এই এলাকার মান, এই এলাকার মানুষের যে জীবনযাত্রার মান, সেটা অনেকটা উন্নয়ন হবে বলে আমরা আশা করতেছি। কিন্তু বারবার সময় বাড়ালেও নকশা অনুযায়ী কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঢালাই সম্পন্ন না করেই সরিয়ে ফেলা হয় স্টেজিং সাপোর্ট, এতে দেবে যায় ব্রিজের পিলার। 6 মাস বন্ধও থাকে কাজ, ক্ষতিগ্রস্ত অংশে দেওয়া হয় চোরাতালি। স্থানীয়দের অভিযোগ, তদারকির দায়িত্বে থাকা এলজিইডির কর্মকর্তাদের গাফিলতির কারণেই দেবে যায় পিলার। পাশের যে মানে পিলারটা ঠিক আছে, ওখানে মাঝখানে ডেবে মানে ডাউন হয়েছিল, ভাঁজ হয়েছিল, পরে ওটা জগ দিয়ে ভাসানো হয়েছে। বড় ব্রিজটার উদ্বোধন না হওয়ার কারণ হলো এই আর্টসওয়ে ব্রিজটার কাজ ধীর গতিতে চলছে, বছরের পর বছর চলছে। এদিকে ত্রুটির বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান এলজিইডির শীর্ষ এ কর্মকর্তা। জানালেন দ্রুতই কাজ শেষ করে খুলে দেওয়া হবে আর্চ ব্রিজ। এটা ইন্টারনাল কিছু রাস্তা, সেখানে তো কিছু কাজ বাকি আছে, তো এটা কিন্তু এই ব্রিজের সাথে হয়তো সম্পৃক্ত, বাট এটা একেবারে ডাইরেক্ট সম্পৃক্ত নয়। আর ওই রাস্তার যে কাজগুলি আছে সেটা হয়তো আমরা এই মাসের মধ্যেই হয়তো আমরা শেষ হবে। দায় না এড়িয়ে দায়িত্ব নিয়ে কাজ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। লামিয়া তানজির মাহমুদ, আরটিভি। দেশ ঘুরতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ খাগড়াছড়ি ও ফেনীতে পদযাত্রা এবং সমাবেশ করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। সকালে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চট্টগ্রাম থেকে সড়কযোগে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেবেন তারা। বেলা 12টার দিকে জেলার চেঙ্গি স্কয়ার থেকে পদযাত্রা শুরু করে শাপলা চত্বর, কোর্ট বিল্ডিং হয়ে মুক্তমঞ্চে সমাবেশ করার কথা রয়েছে তাদের। খাগড়াছড়ি সদর ছাড়াও 9টি উপজেলা থেকে নেতাকর্মীরা এতে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে রামগড় হয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা হবেন তারা। দর্শক, বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, এনসিপির নেতৃবৃন্দ কোথায় অবস্থান করছেন এই মুহূর্তে, আর খাগড়াছড়ির উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন কিনা জানাবেন। যে মাহবুবা আসলে যেমনটি বলেছেন, জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু এখন চট্টগ্রামের নিউ মার্কেট এলাকার হোটেল পর্যটন কর্পোরেশনের হোটেল সৈকতে অবস্থান করছেন তারা, এবং তারা কিন্তু এই জায়গাটি থেকে বের হবে 11টায়। আমরা এখানে তাদের যে কর্মকর্তারা আছে তাদের সাথে কথা বললাম, তারা জানালো তারা 11টায় বের হবে। 11টায় বের হয়ে তারা ফটিকছড়ির মাইজবান্ডার দরবার শরীফ হয়ে তারা খাগড়াছড়িতে যাবেন, সেখানে তারা জনসভা শেষ করে রামগড় হয়ে তারা ফেনীতে যাবেন। এখনো পর্যন্ত এটাই আমাদের কাছে আসলে এই তথ্য আছে, তাদের যে মুখপাত্র তারা আমাদেরকে জানালেন। আরেকটা বিষয় জানা রেখে সেটা হচ্ছে গতকাল রাত 10টার সময় নাহিদ ইসলাম এবং আরও তাদের যেই নেতাকর্মীরা আছে তাদেরকে নিয়ে হাটাদারি বড় মাদ্রাসায় গিয়েছেন, এবং সেখানে গিয়ে তারা আল্লামা শফির মাজার জিয়ারত করেছেন এবং একই সাথে বাবুনগরীর মাজারও জিয়ারত করেছেন, এবং সেখানে তাদেরকে কিন্তু খুব শিক্ষার্থী শিক্ষক সবাই কিন্তু খুব সুন্দরভাবে তাদেরকে বরণ করেছেন, এবং তারাও কিন্তু খুবই খুশি হয়েছেন। এবং এর আগে বিভিন্ন জায়গায় তারা পদযাত্রা করেছেন। চট্টগ্রামের পদযাত্রা এবং সমাবেশে কিন্তু চট্টগ্রামের যে তারুণ্যরা ছিল তারা কিন্তু আসলে তাদেরকে খুব সুন্দরভাবে বরণ করেছেন, এবং তারুণ্যের মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস দেখা গেছে, বিশেষ করে এই নাহিদ ইসলামদের আগমনে। আমরা কথা বলবো একটু করে এনসিপির উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক এবং এই পদযাত্রার আইন শৃঙ্খলা বাহিনীর যিনি প্রধান, তার সাথে আমরা কথা বলবো। আজকের বিষয়টা তাদের কাছ থেকে আমরা জানবো। ভাই, আপনার নামটা একটু বলবেন এবং আজকের আপনাদের প্রোগ্রামটা কি আমাদেরকে একটু জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ আকরামুল হক, আমি উত্তর জেলার একজন সংগঠক হিসেবে আছি এবং এই পদযাত্রার যে শৃঙ্খলা নিরাপত্তা শৃঙ্খলা কমিটি ওইটার একজন, অর্থাৎ আমি দলনেতা হিসেবে কাজ করছি। আজকে আমাদের যে প্রোগ্রাম 21তম দিনের, আমরা আজকে চট্টগ্রাম শহর থেকে রওনা হয়ে ফটিকছড়ির উপর দিয়ে আমরা সরাসরি আমরা ইয়াতে চলে যাব আপনার এই খাগড়াছড়িতে আমাদের
পদযাত্রা এবং পথসভা আছে। খাগড়াছড়ি শেষ করে আমরা ফেনী যাব। ফেনীতে আমাদের নির্ধারিত পদযাত্রা এবং পথসভা আছে। এর মাঝে হয়তো আপনি একটা কথা বলেছেন যে এইটাই হচ্ছে আমাদের আজকের সর্বশেষ। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে তারা কিন্তু হোটেল সৈকতে অবস্থান নিয়েছেন এবং এখানে কিন্তু নাহিদ ইসলাম নাই, সার্জিত আলম এবং হাসনাত আবদুল্লাহ আছে। নাহিদ ইসলাম অবস্থান করতেন হোটেল রেডিসনে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পুরো এই হোটেলটিকে ঘিরে রেখেছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেজন্য এই ছিল আমার কাছে এনসিপির নেতাকর্মীদের অবস্থান নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। জুলাই গণঅভ্যুত্থানে অসামান্য অবদান রেখেছেন নারীরা। জুলাই আগস্টের প্রতিটি আন্দোলন সংগ্রামে তারাও ছিলেন সামনের কাতারে। তাক করা বন্দুকের সামনে বুক পেতে দিয়েছেন সাহসী নারীরা। চরম ঝুঁকি আর অনিশ্চয়তা, নির্যাতন ও হত্যার পরও মাঠ ত্যাগ করেননি তারা। সন্তানকে নিয়ে আন্দোলনে হাজির হয়েছেন মা। নানাভাবে জুগিয়েছিলেন সাহস ও শক্তি। জুলাইয়ে সাহসী নারীদের ভূমিকা নিয়ে জানাচ্ছেন সাদিয়া কানিজ। ২৪-এর গণ অভ্যুত্থান শুধু আন্দোলন নয়, অধিকার আদায়ের এক ঐতিহাসিক অধ্যায়। এই আন্দোলনে নারীরা অংশ নিয়েছিলেন সাহস, শক্তি ও প্রেরণার প্রতীক হয়ে। অস্ত্রগুলির মুখেও তারা ছিলেন সম্মুখ সারিতে। আন্দোলন নিয়ে স্বৈরশাসকের কটাক্ষ মেনে নিতে পারেননি তারা। প্রতিবাদে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় হলের তালা ভেঙে বিক্ষোভে ফেটে পড়েন তারা। ১৫ জুলাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিক্ষুব্ধ শিক্ষার্থীর অংশগ্রহণে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তাদের দমাতে ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্র ও লাঠি নিয়ে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালায়। রক্তাক্ত হয় আন্দোলনের সম্মুখে থাকা নারীরাও। সেই হামলার শিকার নারীদের একজন ঢাবি শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নি। তার রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আন্দোলন আরও বেগবান হয়। যখন ওই জায়গাটা থেকে পালাবো বলে পালানো শুরু করেছি, আমি আমার সামনে দেখতে পাচ্ছি দুইটা মেয়েকে পার উপর বাড়ি দিয়ে দেওয়া হচ্ছে এবং জিজ্ঞেস করা হচ্ছে যে তোরা আর কোনোদিন আন্দোলনে আসবে। যখন আমি অপারেশন থিয়েটারে যাব ওই সময়টাতেই আবার খবর আসতে থাকে যে ছাত্রলীগের লোকজন ঢাকা মেডিকেলেও আক্রমণ করবে। তো একটা ভয় ছিল যে আমি ট্রিটমেন্টটাও আদৌ নিতে পারবো কিনা। সেই উত্তাল সময়ের দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে তন্নিকে। সবগুলোই পুরনো স্মৃতি, ওই দিনের ওই বদ্ধ ভাব, ওই অসহায়তা যে নিজের হলে আমি ব্যাক করব, ওই সুযোগটুকু আমি পাইনি, কারণ ক্যাম্পাস দিয়ে আমার পক্ষে আসা সম্ভব ছিল না। ওই সব জিনিসগুলো না এখনো প্রচন্ড যন্ত্রণাদায়ক আমাদের কাছে। তন্নির মতো আরো অনেক নারী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতনের শিকার হন। মেয়েরা যখন সামনে থাকে তখন হামলাটা হয়তো কম হতে পারে বা হামলা হওয়ার সম্ভাবনা কিছুটা কমে যায়, কিন্তু আমাদেরকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে এই মিছিলটাকে কেন্দ্র করে, এই মিছিলটাকে টার্গেট করে আসলে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে। তবে যে স্বপ্ন নিয়ে আন্দোলনে অংশ নিয়েছিলেন নারীরা তা অধরা বলে জানান তারা। বৈষম্য এখনো দৃশ্যমান। নিজেদের ন্যায্য দাবি আদায়ের জন্য একটা কথা বলছে, তখন আসলে তাকে পেছন থেকে টেনে ধরা হচ্ছে অথবা বলা হচ্ছে যে তুমি ঘরে ফিরে যাও। ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে যেখানে নারী নেতৃত্ব আসলে উঠে আসা উচিত। বর্তমান পরিপ্রেক্ষিতে কিন্তু এখনো বৈষম্য দূর হয়নি, বিশেষ করে যে নারী পুরুষের বৈষম্য, এই বৈষম্য এখনো এক্সিস্ট করে। তবে আমি আশাবাদী যে কোনো কিছুই আসলে একদিনে পরিবর্তন হয় না। পরিবর্তনের কথা উঠলে ওই পরিবর্তনটা আসতে সময় লাগে। নতুন বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত এবং সমাজ ও রাষ্ট্রের সব ক্ষেত্রে নারীদের অধিকার নিশ্চিত হবে, এমন প্রত্যাশা জুলাই বিপ্লবী কন্যাদের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। চট্টগ্রামে প্রথম ৩ জন শহীদের মধ্যে একজন ফয়সাল আহমেদ শান্ত। হত্যাকাণ্ডের 1 বছর পার হলেও তাকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারছে না পরিবার। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা তার মা বাবা। জীবিত থাকা অবস্থায় জুলাই হত্যাকাণ্ডের বিচার দেখতে চান তারা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাকে টিউশনি করাতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে গুলিবিদ্ধ হন ফয়সাল আহমেদ শান্ত। ঘটনাস্থলেই শহীদ হন তিনি। শান্তর থাকার ঘর, পড়ার টেবিল, পোশাকেই তার স্মৃতি খোঁজার চেষ্টা করছেন মা কোহিনুর আক্তার। একমাত্র ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল বাবা জাকির হোসেনের, তবে তার পূর্ণতা দিয়ে যেতে পারেননি শান্ত। ছেলের নামটা ছিল শান্ত, সব কার্যকলাপ
তার সেরকমেরই ছিল। সবাই বলে যে নামটাই সার্থক, খুব নম্র ভদ্র, একটা চাকরি বাকরি নেবে, ভালো একটা পর্যায়ে যাবে, সংসারের দায়িত্ব তার হাতে তুলে দেবো, আমরা একটু রিল্যাক্স হব। কিন্তু সেই ভাগ্য তো আর আমাদের হলো না। আমার সন্তানটা যে হারাইছি আমি একটা বছর, আমার মনে হয় যে এক যুগ কেটে গেছে। শেখ হাসিনাকে মদত দিছে, বুঝাইছে, আমি সবার বিচার চাই। এই বাংলার মাটিতে বিচার না পেলে আমাদের কোনো শান্তি হইতো না। অভ্যুত্থান পরবর্তী নতুন সরকারের নানা পদক্ষেপ সত্ত্বেও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত শান্তর পরিবার। স্বৈরাচার হাসিনা সহ জুলাই অভ্যুত্থানের সব হত্যাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি তাদের। আব্দুল হামিদ, RTV। গোপালগঞ্জে চলমান 144 ধারা ও কারফিউ শিথিল করা হয়েছে। জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করেছে। কারফিউ শিথিল হওয়ায় সকাল থেকে স্কুল, কলেজ, অফিস, আদালত, ব্যাংক সহ সব ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। অভ্যন্তরীণ রুট সহ দূরপাল্লার যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। এদিকে এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত 8টি মামলা করা হয়েছে 8400 জনকে। তাদের মধ্যে 310 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। দর্শক, এবারে নিয়ে নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরোধী, ফিরে এসে আরও থাকছে। পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় পৃথক অভিযানে নিহত 17 সন্ত্রাসী, বিপুল পরিমাণ অস্ত্র, গোলা বারুদ ও বিস্ফোরক উদ্ধার। এবং সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে সন্ধ্যায় নেপালের প্রতিপক্ষ বাংলাদেশ, জয় অব্যাহত রাখতে মরিয়া বাটলারের শিষ্যরা। ব্যস্ত সড়কে রেলগেট থাকায় পাবনার ঈশ্বরদীতে সারাদিন যানজট লেগেই থাকে। এতে শহরের লাখ লাখ মানুষকে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হয়। ট্রেনের জন্য 24 ঘন্টায় অন্তত 28 থেকে 30 বার বন্ধ করতে হয় রেলগেট। দীর্ঘ যানজট স্বাভাবিক করতে হিমশিম খাচ্ছে কর্তব্যরত ট্রাফিক পুলিশও। এ অবস্থায় যানবাহন চলাচলে রেল লাইনের উপর ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাইজিদ বোস্তামের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। পাবনার ঈশ্বরদী 0 পয়েন্টের এর রেলগেট দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে। প্রতিদিন এই পথে 28 থেকে 30টি ট্রেন যাতায়াত করে। প্রতিটি ট্রেনের জন্য 10 থেকে 15 মিনিট রেলগেট বন্ধ রাখতে হয়। ফলে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টারও বেশি সময় বন্ধ থাকে শহরের ব্যস্ততম এই সড়কটি। এতে তৈরি হয় দীর্ঘ যানজট। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে কর্তব্যরত ট্রাফিক পুলিশও। এখানে ট্রাফিক সার্জন বহুত পরিশ্রম করে থাকে জন্য আর আমাদের এখানে অনেক মানুষ কষ্ট থেকে একটু ভালো থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা শহরে ব্যস্ততম একটা জায়গায় এই যে সমস্যাটা রয়ে গেছে, আমাদের প্রতি এটা দ্রুত সমাধান করা উচিত। ফ্লাইওভার হইলে মানুষের ভোগান্তি অনেক কমবে এবং সময় অনেক সাশ্রয় হইব। যখন মুমূর্ষ রোগীগুলি থাকে, রোগীওয়ালার লোকজন স্বজনরা কান্নাকাটি করে, অনেক সময় 20-25 মিনিটও দাঁড়া থাকতে হয় আমাদেরকে। বছরের পর বছর স্থানীয়রা এমন ভোগান্তি পোহালেও তার সমাধানে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এমপি ও মন্ত্রীদের আশ্বাস কেবল নির্বাচনী ওয়াদার মধ্যেই সীমাবদ্ধ। বিভিন্ন জনপ্রতিনিধি তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন একটা আন্ডারপাস ব্রিজ করবেন, কিন্তু কেউ করেননি। জনগণ সম্পৃক্ত মানুষের বড্ড অভাব, যে অভাবে আমরা আসলে জর্জরিত। রেলগেটের যে ওভারব্রিজ হওয়ার কথা ছিল সেটা যেন অনতিবিলম্বে করা হয় বলে রেলগেটের সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানান সড়ক বিভাগের এই প্রকৌশলী। রেলওয়ের নিকট ভার্টিক্যাল এবং হরিজন্টাল ক্লিয়ারেন্সের জন্য আবেদন করা হয়েছে। ওনাদের কাছ থেকে এনওসি পেলে আমরা ডিজাইনের জন্য আমাদের ডিজাইন শাখায় প্রেরণ করব। ডিজাইন অনুমোদন হলে তারপর আমরা ডিপিপি প্রস্তুত করব। মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। এই দীর্ঘদিনের যানজটের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ লাঘবের জন্য সদাশয় সরকার উদ্যোগী হবেন। লামিয়া তানজিল মাহমুদ, RTV। দেশে বৈধ পথে আসা রেমিটেন্সের পরিমাণ বেড়েছে। জুলাই মাসের প্রথম 16 দিনে যার পরিমাণ 142 কোটি 10 লাখ মার্কিন ডলার।
গত বছরের একই সময় রেমিটেন্স এসেছিল 131 কোটি 90 লাখ মার্কিন ডলার, অর্থাৎ রেমিটেন্স প্রবাহের পরিমাণ বেড়েছে 7.70%। বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে টাকার তুলনায় মার্কিন ডলারের দাম কমতে শুরু করায় ডলারের দাম ধরে রাখতে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। এ পরিস্থিতিতে আমদানি বিধিনিষেধ তুলে নেওয়া ও বিলাসপণ্য আমদানিতে বাড়তি শর্ত তুলে নেওয়ার মতো বিশেষজ্ঞদের। পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পরিচালিত পৃথক গোয়েন্দা অভিযানে অন্তত 17 সন্ত্রাসী নিহত হয়েছে। রোববার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR ও গোয়েন্দা সূত্রের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদন অনুযায়ী গেল 4 দিন দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের মালাকান্দ জেলায় যৌথ বাহিনীর অভিযানে ভারত সমর্থিত সন্ত্রাসী সংগঠন ফিতনা আল খাওয়ারিজের সঙ্গে জড়িত 9 জঙ্গি নিহত হয়েছে। এ সময় সংগঠনটির আরও 8 সদস্যকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। উপত্যকাটিতে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় একদিনে অন্তত 115 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে উত্তর গাজার জিকিম ক্রসিং ও দক্ষিণের খান ইউনিসের 2টি পৃথক ত্রাণ কেন্দ্রে কমপক্ষে 92 ফিলিস্তিনি খাবারের সন্ধানে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। গেল মে থেকে গাজায় ত্রাণ কার্যক্রম চালু করার পর এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 900 ত্রাণ প্রত্যাশী নিহত হয়েছে। এদিকে খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে নিশ্চিত করেছে দেশটির একাধিক গণমাধ্যম। আগামী 3 দিন বিশ্রামে থাকবেন তিনি। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিংস আরেনায় ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। আসরে পূর্ণ 15 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আফিদার দল। ফলে নেপালের বিপক্ষে ড্র করলেও শিরোপা নিশ্চিত হবে লাল সবুজের। এদিকে ম্যাচটিকে সামনে রেখে রোববার টিম হোটেলে রিকভারি সেশন করেছে মেয়েরা। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। ফলে ম্যাচটিতে জয়ের ধারা অব্যাহত রেখে শিরোপা জয়ের পরিকল্পনা করছেন কোচ পিটার বাটলার। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।